নিতিনের নতুন নতুন বিয়ে হয়েছিল আর ও রেখার সাথে ফাটকপুর গ্রামে থাকতে এসেছিল। রেখা লেখাপড়া জানা বুদ্ধিমান মেয়ে ছিল, কিন্তু নিতিনের পড়াশোনা ছোটবেলাতেই ছেড়ে দিয়েছিল, তাই ও কোনো ভালো চাকরি পায়নি। আর ও পপ্পুর দোকান থেকে চাদর আর কম্বল কিনে সাইকেলে গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করার কাজ শুরু করে। সবসময় সাইকেলে চাদর বিক্রি করার কারণে গ্রামবাসীরা নিতিনকে মোটেই সম্মান দিত না। এই সমস্ত কারণে রেখা খুব নিরাশ ছিল। তুমি এই কাজ ছেড়ে দিচ্ছ না কেন গো? আমার তো ভালোই লাগছে না যখন তুমি সাইকেলে গলি গলিতে ঘোরো। কিন্তু আমি তো আর কিছু করতেও পারি না, আমি করবোটা কি আর? সেসব আমি জানি না, কিন্তু তুমি এই কাজটা ছেড়ে দাও আর অন্য কাজ করতে শুরু করো। কিছু এরকম করো যাতে আমি তোমার সাহায্য করতে পারি। আরে পাগল কোথাকার, যদি আমি সাইকেলে করে চাদর বিক্রি করা বন্ধ করে দিই তাহলে আমরা খাবোটা কি আর পরবো কি? আমি জানি যে তুমি লেখাপড়া জানা একজন বুদ্ধিমতী মহিলা, আর তুমি আমার রোজগারের পয়সায় খেতে চাও না। এটা আমার জন্য খুব লজ্জার কথা হবে। রেখার কথা অনুযায়ী নিতিন জেদ ছাড়লো না আর সাইকেলে চাদর আর কম্বল বিক্রি করার কাজ চালু রাখলো। একদিন পপ্পু নিতিনকে চাদর আর কম্বল নিয়ে যাওয়ার জন্য বারণ করলো। নিতিন, আজ থেকে তোমার আমার দোকান থেকে চাদর আর কম্বল নেওয়ার কোনো দরকার নেই, তুমি নিজের বাড়িতে বসতে পারো। কিন্তু মালিক, এরকমটা কেন বলছেন আপনি? আমি কি ভুল করে ফেলেছি? এই জন্যে যে তোমার এই গ্রামে গ্রামে চাদর বেচার জন্য আমার কাছে অনেক কমপ্লেন আসে, কিন্তু আর এমনি তো আমি অন্য লোক পেয়ে গেছি যাকে আমি আমার নিজের চাদর আর কম্বল দেব, আর ও তোমার থেকে অনেক বেশি লাভ আমাকে করে এনে দেবে। আমি কি এমন ভুল করে ফেলেছি মালিক? যদি আপনি এরকমটা করেন তো আমি কি করব? এই কাজটা ছাড়া আমি অন্য কোনো কিছু কাজও জানি না, আমি অন্য কাজ পাবো না, আর এতে আমি তোমাকে আর কোনো রকম সাহায্য করতে পারবো না। নিজের খেয়াল রেখো। নিতিন উদাস আর মন খারাপ করে বাড়ি চলে এলো। বাড়ি যাওয়ার পর ও সমস্ত কথা নিজের বউ রেখাকে বলল। কোনো ব্যাপার না গো, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এই কাজটা ছেড়ে দাও, তখনও তুমি আমার কথা শোনোনি, তাই এরকম হলো। তুমি ঠিকই বলেছো ভাগ্যবান, আমার সেদিনকে তোমার কথাটা শোনা উচিত ছিল। কিন্তু নিতিনের মন খারাপ দেখে রেখা কিচেন থেকে পায়েস নিয়ে আসে আর বলে, আমি আজ তোমার পছন্দের পায়েস বানিয়েছি, যেটা খেয়ে তোমার খুব ভালো লাগবে। আচ্ছা, একবার চাখতে তো দাও কিরকম তৈরি হয়েছে। নিতিন রেখার হাত থেকে পায়েস নিয়ে খেতে শুরু করে। তখনই ওর মাথায় একটা আইডিয়া আসে। ও পায়েসের ব্যবসা শুরু করার কথা ভাবে। আরে ভাগ্যবান, একটা কথা বলবো, আমরা কি ক্ষীরের ব্যবসাটাও করতে পারি? তুমি এত সুন্দর ক্ষীর বানাও যে আমরা এই জিনিসটার থেকে তো লাভ করতে পারি। বাস এই জন্য আমাদের একটু টাকার দরকার হবে, কিন্তু আমরা রোজগারও খুব ভালোই করব। তুমি তো আমার মনের কথা বলে ফেললে। আমি এটাই চাইছিলাম যে আমরা দুজন মিলে কোনো কাজ করি। কিছু টাকা পয়সা আছে আমার কাছে, যেটা দিয়ে আমরা এই ব্যবসা শুরু করতে পারি। আমরা কাল থেকেই পায়েস বানিয়ে বিক্রি করতে শুরু করব। আর পরের দিনই নিতিন আর রেখা পায়েসের দোকান খুলে ফেললো। প্রথম দিনই তাদের বিক্রি ভালো হলো, লোকেরা মন ভরে পায়েস খেতে শুরু করলো আর নিতিনের রোজগারও ভালো হলো। আমাদের এই টেকনোলজিটা কাজ করে গেছে মনে হচ্ছে। আমি জীবনে এই প্রথমবার নিজে থেকে কিছু করার চেষ্টা করলাম এবং সাকসেসফুলও হয়ে গেলাম। ভগবান করুক যেন এভাবেই আমাদের লাভ বাড়তে থাকে। অবশেষে তোমার সাথে আমি যে আছি। চলো এখন তুমি দুধ নিয়ে এসো, আমরা কালকের দোকানের জন্য জিনিসও কিনে নেব। নিতিন দুধ আনতে রমেশের দোকানে যায়। রমেশের দুধের দোকানে গিয়ে ও দেখতে পায় যে ওখানে ওর পুরনো মালিক পপ্পু বসে আছে, যে রমেশের অনেক ভালো বন্ধু। আরে নিতিন ভাই, এসো, বলো আজ কতটা দুধ দরকার? আজ আমার 20 লিটার দুধ দরকার। 20 লিটার দুধ? তুমি কি দুধের ব্যবসা শুরু করে দিলে নাকি? না রমেশজি, আমি আর আমার স্ত্রী আমরা এই দুধের ক্ষীর বানিয়ে বিক্রি করব। এইটুকু বলে নিতিন দুধ নিয়ে নিজের বাড়ি চলে যায়। কিন্তু পপ্পুর এই কথাটা মোটেই ভালো লাগে না। ও রমেশের সাথে মিলে পরিকল্পনা করতে শুরু করে। এ 2 পয়সার মানুষ একটা আজ এত বড় কথা বলছে। কিছুদিন আগে আমিও ওকে চাকরি থেকে বার করেছিলাম, আজকে আমার সামনে এত গরম দেখিয়ে চলে গেল। এরা দুজনে স্বামী স্ত্রী মিলে খুব পরিশ্রম করছে,
আগে শুধু 5 লিটার দুধেরই ক্ষীর বানাতো, আর এখন 20 লিটার। প্রতিদিন আমাদের দুধের বিক্রিও বেড়েই চলেছে। পাপ্পু রমেশের কাছে নিতিনের প্রশংসা শুনে হিংসে করতে শুরু করে। তুমি শুধু দুধই বিক্রি করতে থাকবে নাকি অন্য কিছুও করবে? আমি তো বলি যে তুমি নিজেই ক্ষীরের ব্যবসা শুরু করে দাও, আমি তোমাকে টাকা দেব। আর আমার একটা নিকম্বা ছেলেও রয়েছে যে আজকাল কিছুই করে না, ও তোমাকে এই ব্যবসাটায় সাহায্য করবে। ভেবেছো তো তুমি একদম সঠিক কথাই, এবং আমি এতে রাজিও আছি, কিন্তু প্রফিট আমরা 50-50 করে নেব। পপ্পুর কথা অনুযায়ী রমেশ তার কথা মেনে যায়, আর সে পপ্পুর ছেলে রাজুর সাথে মিলে একটা পায়েসের বড় দোকান খুলে নেয় আর ব্যবসা করতে শুরু করে। দোকান অনেক বড় ছিল, কিন্তু গ্রাহক মোটেই ছিল না। এই কারণে হতাশ হয়ে ও বলল, এখানে ক্রেতা খুব বেশি নেই, নিশ্চয়ই ওরা সবাই ওই নিতিনের দোকান থেকেই ক্ষীর নিয়ে চলেছে। আমি তো এখন আবার ওকে আমার দোকান থেকে দুধ বিক্রিও বন্ধ করে দিয়েছি। তা সত্ত্বেও ওর দোকান কিন্তু দারুণ চলছে। আমরা কি গোটা গ্রামে একটা প্রচার করে দিতে পারি না যে নিতিনের বানানো এই ক্ষীর, এতে ভেজাল এবং নকল ক্ষতিকারক পদার্থ ক্ষীরের মধ্যে মিশিয়ে বিক্রি করে? মেনে নিতে হবে, কিন্তু তুমি তো হলে তোমার বাবার একদম সুযোগ্য পুত্র। করো যেরকমটা তোমার ঠিক মনে হয়। রাজু ঠিক সেরকমই করলো। পুরো গ্রামে নিজের বন্ধুদের সাথে মিলে এই কথাটা ছড়িয়ে দিল যে নিতিনের দোকানের পায়েস খুব বাজে। পুরো গ্রামে নিতিনের দোকানের এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। লোকেরা নিতিনের দোকানে আসা বন্ধ করে দেয়। এই কারণে নিতিন আবার দুঃখ পায়। এটা নিশ্চয়ই ওই পাপ্পু আর ওর ছেলে রাজুর চাল এটা, আর তাতে রমেশ ভাইও প্রশ্রয় দিয়ে চলেছে, কারণ এর থেকে ও প্রফিট পাচ্ছে। আমাদের গ্রাহক আর আমাদের দোকানে আসছে না গো। জানি না এই কথাটা আমাদের ব্যাপারে কে ছড়িয়েছে। আমার কাছে একটা উপায় আছে। আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রচার করে দিই যে আমরা মাটির পায়েস বানাচ্ছি। মাটির তৈরি ক্ষীর? সেটা আবার কি? আমি বোঝাচ্ছি। লোকেরা মনে করছে যে আমরা নকল পায়েস বানাচ্ছি। আমরা জোর সোরে নিজের মাটির পায়েসের বিজ্ঞাপন দেব, আর প্রত্যেক জায়গায় পোস্টার আর প্রচার করে দেব, আর মাটির বাসনে ওদের সামনেই পায়েস বানিয়ে দেখিয়ে দেব। এতে আমাদের প্রচারও হবে আর আমাদের ব্যবসাও শুরু হয়ে যাবে। তাহলে দেরি করছো কেন? শুধু আমি এখন থেকেই এর সমস্ত ব্যবস্থা শুরু করে দিচ্ছি। রেখার এরকম বলার পরে নিতিন পুরো গ্রামে প্রচার করে দেয়। মাটির পায়েসের চর্চা পুরো গ্রামে হতে শুরু করে। লোকেরা মাটির পায়েস দেখার জন্য দূর দূর থেকে আসলো। যখন লোকেরা মাটির পায়েসকে দেখলো, তখন লোকেরা অবাক হয়ে গেল আর নিতিনের দোকান থেকে পায়েস নিয়ে খেতে শুরু করে। লোকেদের এত ভালোভাবে পায়েস খেতে দেখে রেখা বলল, এই পায়েসে মাটির সমস্ত গুণ রয়েছে। এই পায়েস আমাদের শরীরের জন্য খুবই পৌষ্টিক আর আমাদেরকে শক্তিও দেবে, আর তার সাথেই ক্যালসিয়াম, ভিটামিন এইসবও দেয়। জানেমান, শেষ পর্যন্ত তোমার এই বিশাল বুদ্ধি কাজে লেগেই গেল। তুমিও না। রেখা আর নিতিনের ব্যবসা আগের থেকে দ্বিগুণ বেড়ে যায়, আর রমেশ এই কারণেই তার দোকান বন্ধ করে দেয়। পপ্পু আর তার ছেলে রাজু যেন হাসাটা ভুলেই গেছিল, আর অন্যদিকে নিতিন আর রেখা দুজন স্বামী স্ত্রী হাসি খুশি থাকতে লাগলো। গোলাপগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে জিতু নামের ব্যক্তি নিজের স্ত্রী শিলার সাথে থাকত। জিতু গ্রামে পায়েস বিক্রি করে নিজের সংসার চালাতো। জিতুর দোকানের ঠিক সামনে রবিও পায়েস বিক্রি করত। পায়েস নিয়ে যাও, ভালো মিষ্টি পায়েস নিয়ে যাও, একবার খেলে পরে বাটি চাটতেই থাকবে। আমি বিক্রি করি পুরো দুনিয়ার সব থেকে ভালো পায়েস। স্বাদের পরিচয় আমার পায়েসেই তো হয়। আসুন আসুন। সমস্ত গ্রামবাসীরা শুধু রবির কাছেই পায়েস খেতে যেত, যার কারণে মন খারাপ করে জিতু বাড়ি যেতে শুরু করে। ততক্ষণে রবি জিতুকে ডেকে পাঠায়। জিতু, আরে ও জিতু, আরে একবার এখানে এসো। ভাই, কি হলো? আজকে কি রোজগার হয়নি নাকি? আর
কি বলবো রবি দাদা, যবে থেকে তুমি এই পায়েসের দোকানটা খুলেছো সেই দিন থেকে আমার কাছে পায়েস কিনতে আর কেউই আসে না, বুঝেছো? আরে বুঝতে পারছি ভাই, একটা কাজ করো, পায়েস বিক্রি করা বন্ধ করে দাও, অন্য কিছু বিক্রি করা শুরু করে দাও না, কারণ আমার থেকে ভালো পায়েস তুমি বানাতে পারবে না। আর আস্তে আস্তে তোমার কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তারপর সংসার কি করে চালাবে তুমি? হ্যাঁ, আরে তোমার ওই বাজে পায়েস। জিতু মন খারাপ করে নিজের বাড়িতে চলে যায়। জিতুর স্ত্রী শিলা জিতুকে দেখে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, কি হয়েছে, এত উদাস কেন তুমি? আরে কি আর তোমাকে বলি বলতো শিলা, যবে থেকে রবি পায়েসের দোকানটা খুলেছে না, আমার দোকান থেকে কেউ পায়েস কিনতে আসে না, জানো তো? জানি না যে ওর নিজের পায়েসের মধ্যে কি এমন মেশায়, সবাই শুধু ওর পায়েসই খেতে চায়। কোনো ব্যাপার না, ভগবান নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, তুমি ব্যাস নিজের কাজে মন দাও। অন্যদিকে রবি অন্য গ্রামে ওষুধ বিক্রি করা সুশীলের সাথে দেখা করতে যায়। এই যে সুশীল, শহরের ওই ওষুধটা আমাকে দে, যাতে পায়েসটা ভালো মিষ্টি হয়ে যায়। আরে আমি দিয়ে তো দেবো, কিন্তু একটা কথা মনে রেখো, এটা যদি বেশি মাত্রায় পায়েসে তুমি দিতে থাকো না, তাহলে লোকজন কিন্তু অসুস্থ হয়ে উঠবে। আরে আমি জানি, আমি আর কোথায় এই ওষুধ একেবারে পুরোটা ঢেলে দেবো পায়েসে। রবি সেই শহরি কেমিক্যাল নিজের পায়েসে মিশ্রণ করে দিত, যার কারণে পায়েস আরো সুস্বাদু হয়ে উঠত। একদিন এইভাবেই জিতু নদীর কিনারায় বসে নিজের সাথেই কথা বলছিল। যখন বাবা ছিল তখন পায়েসের দোকানটা কত ভালো চলতো, কিন্তু এখন পায়েসের দোকানটা আমার কাছে রয়েছে, তখন কেউ পায়েস কিনতেই চায় না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি আর আমার বউ পুরোপুরিভাবে ভিখারি হয়ে যাব। তক্ষুনি সেখানে জিতু নদীর কিনারায় একটা মাছ কষ্ট পাচ্ছে দেখতে পায়। ওহো, মনে হয় ওই মাছটা ভুলবশত নদী থেকে উপরে চলে এসেছে, আমি এক্ষুনি ওকে নদীতে আবার নামিয়ে দিই। যেইমাত্র জিতু সেই মাছটাকে নদীতে দিয়ে দেয়, সেটা একটা সুন্দর জলপরীতে পরিবর্তিত হয়, যার চুলে গোলাপের ফুল লাগানো ছিল। ধন্যবাদ আপনার, আপনি আমার সাহায্য করেছেন। অনেক বছর আগে আমাকে সাধু অভিশাপ দিয়েছিলেন আর বলেছিলেন, যতক্ষণ কোনো ভালো মনের লোক তোমার সাহায্য করবে না, ততক্ষণ তোমার অভিশাপ ভাঙবেই না। আজ আপনি আমার সাহায্য করে আমার অভিশাপ ভেঙে দিলেন। আপনার অনেক অনেক ধন্যবাদ জিতু। চাও, কি চাও তুমি? আমি তোমার সাহায্য করব। আপনি যদি আমাকে সাহায্যই করতে চান তাহলে আমার শুধু এইটুকু সাহায্য করে দিন, যাতে আমার পায়েস আরো ভালো করে বিক্রি হয়। জলপরি নিজের মাথা থেকে গোলাপের একটা ফুল বার করে জিতুকে দিয়ে দেয়। এটা রেখে নিন, এই গোলাপ ফুলের পাপড়িগুলোকে নিজের পায়েসে মিশিয়ে দিও আর গ্রামে বিক্রি করো। এটা এরকম সেরকম গোলাপের ফুল নয়, এটা যখন তুমি নিজের পায়েসে দেবে তখন তোমার পায়েস পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পায়েস হয়ে যাবে। কিন্তু এর ব্যবহার কোনো ভুল মন নিয়ে করো না যেন, নয়তো এই গোলাপের ফুল উল্টো কাজ করবে। জলপরি এটা বলে চলে যায়, আর জিতু সেই গোলাপের ফুলটা নিজের বাড়িতে নিয়ে আসে। পরের দিন হয়, জিতু আর রবি দুজনই নিজের পায়েসের দোকান খুলে দেয়। জিতু নিজের পায়েসে সেই গোলাপের ফুলের পাপড়ি দিয়ে দেয়। গুপ্তধন আছে পায়েসে, গোলাপের পায়েসে পুরনো জাদু আছে, স্বাদে ভরা মন ভরে যায়, গোলাপের পায়েস সবাই চায়। আসুন আসুন আর গোলাপের পায়েস খেয়ে যান। এটা আবার কিরকম পায়েস রে বাদা, এর আগে তো কখনো শুননি। গোলাপের পায়েস? আমি তো এটা কখনো শুনিনি, চলো গিয়েই দেখি। দুজন লোকই জিতুর দোকানে পৌঁছে যায়। এই যে জিতু, একটু পায়েস চেখে দেখি একবার, কখনো তো গোলাপের পায়েসের ব্যাপারে শুনিনি। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। জিতু দুজনকে এক এক প্লেট পায়েস দিয়ে দেয়, যেটা খাওয়ার পর যেন তাদের প্রাণই উড়ে যায়। আরে এ তো সত্যি অসাধারণ খেতে রে, আমি এমন পায়েস কখনো খাইনি। আরে তুমি পায়েসের কথা বলছো? আমি এর চেয়ে ভালো কখনো খাইনি। ভাই, আমাকে আরো 2 প্লেট দাও তো, আজকে আমি শুধু সারাদিন পায়েস খাবো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমাকেও দিয়ে দাও 2 প্লেট।
জিতু ওদেরকে গোলাপের পায়েস খাওয়ার জন্য দিয়ে দেয়। আস্তে আস্তে পুরো গ্রামে জিতুর গোলাপের পায়েসের চর্চা শুরু হয়ে যায়। রবি এইসব দেখে অন্য গ্রামে ওষুধ কেনার জন্য সুশীলের কাছে চলে যায় আর বলে, এই হতচ্ছাড়া, তুই কি ওষুধ দিয়েছিস বলতো? হ্যাঁ, কোনো কাজই করছে না। আরে সবাই তো জিতুর কাছেই পায়েস কিনতে যাচ্ছে রে। হ্যাঁ, আরে তুই আবার ওকে কোনো ওষুধ টষুধ দিসনি তো? হ্যাঁ, আরে কি আজে বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, আরে আমি জিতুকে কোনো ওষুধ টষুধ বিক্রি করিনি। আর ওর পায়েসের কথা তো শুধু গ্রামের পর্যন্তই। কি জানি কিভাবে এত গোলাপের পায়েস বানাতে শুরু করে দিল। আরে আমি তো শুনেছি ওর কাছে একটা জাদুর ফুল রয়েছে, আর সেই ফুলের পাপড়িগুলো কেটে কেটে ও পায়েসের মধ্যে মিশিয়ে দেয়। আরে যদি তাই হয় তাহলে তো ওই পাপড়িগুলো শেষ হয়ে যেত এতক্ষণে, তাই না? আরে আপনি কথাটা কেন বুঝতে চাইছেন না বলুন তো? ওটা জাদুর ফুল। যখন ওই পাপড়িও আবার খসিয়ে দেয়, আবার নতুন পাপড়ি চলে আসে ওর মধ্যে। যদি তাই হয় তাহলে ওই ফুলটা আমার কাছে থাকা উচিত, তাই না? বলো, তুমি আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কিন্তু যে পায়েস তুমি বিক্রি করবে ওর মধ্যে আমারও কিন্তু ভাগ থাকবে বলে রাখলুম। আরে অবশ্যই থাকবে, কেন থাকবে না? এই আবার কি কথা? তুমি শুধু আমার সঙ্গে থেকো, আমি দুজন মিলে পায়েস বিক্রি করব, আর জিতুকে এই ব্যবসা থেকে লাঠি তুলে দেবো। হ্যাঁ। জিতু অন্যদিকে পায়েস বিক্রি করে করে খুব ধনবান হয়ে ওঠে। সে আর তার স্ত্রী খুবই খুশি ছিল। তখন একদিন রবি আর সুশীল দুজনই ওদের বাড়ির জানালার কাছে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনতে শুরু করে। দেখো না গো, আমি বলেছিলাম না যে ভগবান আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমাদের সাহায্যের জন্য ওপরওয়ালাই ওই জলপরীর সাথে দেখা করিয়ে দিয়েছেন, আর ও আমাকে এই গোলাপ ফুলটা দিয়েছে। আচ্ছা শোনো, এই গোলাপ ফুলটা তুমি সামলে রান্নাঘরের সিন্দুকের মধ্যে রেখে দিও। ঠিক আছে। দেখলে সুশীল? জিতু নিজের দোকানে চলে যায়। আরে এখান থেকে একটা কথা তো পাকা হয়ে গেল যে ওই পায়েসের গোলাপ ফুলের কারণেই এত সুস্বাদু হয়, বুঝলে? আর তার উপর আবার কোনো জলপরি ওই ফুলটা ওকে দিয়েছিল। এখন এরপর কি করবেন রবি? আর এরপর আর কি, এখন ওই জাদুর ফুলটাকে চুরি করতে হবে, বুঝতে পেরেছো? আর আমাদের পায়েসে ঢালতে হবে, ব্যাস। কিন্তু ওই ফুলটাকে আমরা কি করে চুরি করব বলো তো? তুমি শুধু দেখতে থাকো আর সেটাই করো যেটা তোমায় আমি বলবো। রাত্রিবেলা হয়ে যায়। রাত্রের অন্ধকারে যখন সবাই গভীর নিদ্রায় ঘুমিয়েছিল, সেই সময় রবি আর সুশীল জিতুর বাড়িতে ঢুকে পড়ে। চলো, ওই গোলাপ ফুলটা রান্নাঘরে সিন্ধুকে রেখে দিয়েছে ওনারা। আরে সে তো আমি জানি। রবি আর সুশীল রান্নাঘরে চলে যায়। দুজনই লকার খুলে তার মধ্যে থেকে গোলাপের সেই ফুলটা বার করে নেয়। এই দেখো, এই হলো সেই ফুল। এবার আমরা অনেক বড় লোক হব। এরপর থেকে লোকজনকে আজে বাজে ওষুধ বিক্রি করতে হবে না। দুজনই সেই ফুলটা চুরি করে নেয়। যখন পরের দিন সকাল হয়, তখন জিতু আর শিলা দুজনই সেই ফুলটা কোথাও খুঁজে পায় না। ওগো, আমি তো সেই ফুলটা রান্নাঘরেই রেখেছিলাম, জানি না কোথায় চলে গেল। কোনো ব্যাপার নয় শিলা, ঈশ্বর দিয়েছেন যখন ঈশ্বরই ফিরিয়ে নিয়েছেন, ঈশ্বরেরই কৃপা হবে নিশ্চয়ই। অন্যদিকে রবি আর সুশীল বড় একটা কড়াইয়ে ক্ষীর বানায় আর তার মধ্যে সেই গোলাপের ফুলের পাপড়িগুলো দিয়ে দেয়। পায়েস আরও সুস্বাদু বানানোর জন্য সে শহরি কেমিক্যালও সেই পায়েসে মিশিয়ে দেয় আর পোস্টার লাগিয়ে দেয় গোলাপের পায়েস। আরে বাহ রবি, তুমিও গোলাপের পায়েস বিক্রি করতে শুরু করেছো? খুব ভালো কথা। কই দাও দেখি, আমাদের দুজনকে এক এক প্লেট দাও তো পায়েস। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই পায়েস ওই জিতুর পায়েসের থেকে অনেক ভালো হবে, বুঝেছো? রবি ওদের দুজনকে পায়েস খাওয়ার জন্য দিয়ে দেয়। পায়েস খাওয়া মাত্রই দুজনেরই রাগ একদম সপ্তম আকাশে উঠে যায়। আরে আমি আমার জীবনে এরকম জঘন্য পায়েস কখনো খাইনি। আমি কখন আর তোমার থেকে পায়েস নেব না। তুমি তোমার পায়েস নিজের কাছেই রাখো তো। এইটুকু বলে দুজন গ্রাহক ওখান থেকে বেরিয়ে যায় আর রবি আর সুশীল দুজনই রেগে ওঠে। আরে এটা তো একেবারেই ভালো পায়েস নয় দেখছি। নিশ্চয়ই ওই ফুলের জন্যই হয়েছে, বুঝলে? হ্যাঁ, সবকিছু এই ফুলের জন্যই তো হয়েছে। রবি রাগের চোটে ফুলটাকে মাটিতে আছাড় মারে।
নিচে পড়া মাত্রই জলপরি প্রকট হয়ে যায়। তোমরা দুজন খুবই স্বার্থপর। নিজের স্বার্থের জন্য তোমরা এই ফুলটা একটা সৎ মানুষের কাছ থেকে চুরি করেছো। আমি তোমাদেরকে ছাড়বো না। তোমরা দুজন এক্ষুনি বিড়ালে পরিবর্তিত হবে। যেই মাত্র জলপরি এটা বলে, দুজনই বিড়ালে পরিবর্তিত হয়। আর জিতু সেই ফুলটা নিজের দোকানেই পড়ে থাকতে দেখে। কমলাগঞ্জ নামের একটি গ্রাম ছিল। ওখানে একজন বদমেজাজি জমিদার ছিলেন। লোকেদেরকে বিরক্ত করা আর লোকেদেরকে পরাজিত করতে ওর খুবই ভালো লাগতো। বলো, আজকে তুমি খাবারে কি নিয়ে এসেছো? জমিদার বাবু, আমার বালা বিক্রি করে আমি আপনার জন্য বিরিয়ানি এনেছি। এখন তো আপনি আমাদের জমিন ফেরত দিয়ে দিন। আরে বাহ, এ তুমি খুবই ভালো কাজ করেছো। আরে কি করবে জমি ফেরত নিয়ে? তোমার স্বামী তো এমনিতেই আমার জমিতে কাজ করে, তাই না? দয়া করুন আমাদের ওপর, ক্ষমা করুন। তখনই ওখানে মুন্সি আসে আর বলেন, মালিক, খুশির খবর আছে। ওই বিজুও নিজের জমিটা আমাদের কাছে বাধা রেখেছে। এটা তো হতোই, আমি জানতাম। এখন পুরো গ্রাম আমার হাতের মুঠোয় আছে। না ঠাকুর সাহেব, গ্রামের রাস্তার ধারে সব জমিগুলো এখনো নবীনের পরিবারের কাছেই আছে। কোন নবীন? আমি তোকে ভালো করে চিনতে পারলাম না। আরে সেই নবীন যার স্ত্রী কয়েকদিন আগে রোগ হওয়ার কারণে মারা যায়। চলো তো আমরাও তাহলে ওর বাড়িতে গিয়ে একটু শোক পালন করে আসি। ঠাকুর আর মুন্সি নবীনের বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়ে। ওখানে গিয়ে দেখে যে নবীন নিজের স্ত্রীর ছবির সাথেই কথা বলছে। গিন্নি, যবে থেকে তুমি আমাকে ছেড়ে গেছো আমি শান্তিতে থাকতে পারছি না। সব সময় তোমার কথা মনে করে কষ্ট পাচ্ছি। ঈশ্বর যেন তোমাকে খুব ভালো রাখেন। তুমি যেখানেই থাকো খুশি থাকো। এই সময় ওকে বিরক্ত করাটা ঠিক মনে হচ্ছে না মালিক। তা আপনি যা বলবেন তাই হবে। তুমি তো আমার স্ত্রীর ব্যাপারে খুব ভালো করেই জানো, তাহলে ভয় পাচ্ছ কেন? চলো ভেতরে আর সোজা কাজের কথা বলো। ঠাকুর আর মুন্সি সোজা নবীনের ঘরে ঢুকে পড়ে। আচ্ছা, তাহলে তুমিই হচ্ছ নবীন। তোমাকে আমি অনেকবার বাগানে বসে থাকতে দেখেছি। আমি ওখানে আমার স্ত্রী কাজলের সাথে সময় কাটাতাম। আচ্ছা, তুমি একটা কাজ করো, সমস্ত জিনিসপত্র প্যাক করে নাও, সব মালপত্র গুছিয়ে নিয়ে ওই বাগানেই চলে যাও। তোমার রাস্তার ধারের জমিটা আমার নামে করে দাও। দেখুন, যাই হয়ে যাক না কেন, আমি আমার ওই জমি কখনো কাউকে দেব না। তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো তাহলে। সেই সময় ঠাকুর আর মুন্সি ওখান থেকে চুপচাপ চলে যায়। তারপর ঠাকুর এক বাটি পায়েস নিয়ে এসে নিজের বাড়ির একটা গুপ্ত ঘরে যায়। ওর ধর্মপত্নী যে কিনা কালো জাদু করে। এসে গেছো তুমি? পায়েসের গন্ধ তো খুব ভালো আসছে। দাও, দিয়ে দাও। আর বলো, এখন কি করতে হবে? রূপমতি, গায়ের একজন কিষানের জমি কবজা করতে হবে। আমি সেই জন্য তোমার কাছে এই পায়েসটা নিয়ে এসেছি। ওর নাম হচ্ছে নবীন। ব্যাস, এইটুকুই ব্যাপার। পায়েস রেখে তাড়াতাড়ি চলে যাও, আর তোমার কাজ হয়ে যাবে। ঠাকুর ওই গোপন ঘরের দরজাটা বন্ধ করে দৌড়ে চলে যায়। সেদিন রাত্রে রূপমতি নবীনের বাড়িতে পেতনি রূপে চলে যায়। আজকে খুব ভালো ঘুম হবে আমার। সারা দিন কষ্ট করেছি আমি, আর এত পরিশ্রমের পরে তো ঘুমটা ভালোই আসে সব সময়। আর যেই নবীন নিজের খাটে শুতে যায়, ও সামনে দেখে রূপমতি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওর সামনে দাঁড়িয়ে আছে। কে তুমি? কে? আরে কে? বাঁচাও, বাঁচাও আমাকে। যদি তুমি তোমার সমস্ত জমিন ঠাকুরের নামে না করো, তাহলে তোমাকে নিজের সাথে নিয়ে যাব। আমাকে কোথাও নিয়ে যেও না। আমি আমার সমস্ত জমি ঠাকুর সাহেবের নামে করে দেব। দয়া করে আমাকে মেরো না। নবীন দৌড়তে দৌড়তে মুন্সির বাড়িতে গিয়ে পৌঁছয় আর বলে, মুন্সিমশাই, মুন্সিমশাই, কোথায় সই করতে হবে বলুন আমাকে, আমি সব কিছু করতে তৈরি আছি। তুমি তো খুব তাড়াতাড়ি চলে এসেছো। প্রাণ বাঁচলে তবে বাপের নাম। তুমি ঠাকুর সাহেবকে বলে দিও যেন আমার কাছে যেন আর কখনো না আসে। নবীন নিজের সমস্ত মূল্যবান জমি ঠাকুর সাহেবের নামে করে দেয়। আর এই কথা জানার পরে ঠাকুর সাহেব খুব খুশি হয় আর বলে, এটা তো হবারই ছিল। এখন পুরো গ্রাম আমার কবজায় রয়েছে। যতদিন পর্যন্ত আমার স্ত্রী রূপবতী আমার সাথে আছে, ততদিন আমায় কেউ হারাতে পারবে না। হ্যাঁ হুজুর, গ্রামের যত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি যাবে তত দূর শুধু আপনারই জমি।
একদিকে ঠাকুর সাহেব আর মুন্সি খুবই খুশি ছিল, আর অন্যদিকে গ্রামের লোকেরা একত্রিত হয়ে একটা সভা রেখেছিল। আসলে কবে অবধি ওই ঠাকুরের বেইমানি সহ্য করব? ওর ওই ভয়ঙ্কর স্ত্রীটা খুবই খতরনাক গো। ও যদি আবার কালো জাদু করে তাহলে আমরা আর বাঁচবো না, বুঝেছো? আমাদের কাছে যেটুকু বেঁচে রয়েছে। তখনই ওরা সবাই নবীনকে দেখতে পায়। কিন্তু কতদিন আমরা এইভাবে থাকবো বলো? তখনই ওরা সবাই নবীনকে দেখতে পায়। নবীন নিজের বউয়ের ছবি নিয়ে বাগানের দিকে যাচ্ছিল। নবীন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? ওই ঠাকুর সাহেব যাকে সব থেকে বেশি লুট করেছে সে হলে শুধুমাত্র তুমি। তুমি এরকম চুপ করে কি করে থাকতে পারো? কবে তোমার রক্ত গরম হবে? গ্রামবাসীদের কথায় সাড়া না দিয়ে নবীন বাগানের দিকে নিজের স্ত্রীর ছবিটা নিয়ে চলে যায়, আর ওখানে গিয়ে ওই ছবিটার সাথে কথা বলতে শুরু করে। যদি তুমি এখানে থাকতে গিন্নি, তাহলে এখান থেকে আমরা অনেক দূরে চলে যেতাম। নবীন ছবিটা নিচে রেখে দিয়ে কাঁদতে শুরু করে। তখনই ওই ছবির ভেতর থেকে একটা আলোর ছটা বেরিয়ে আসে, আর ওর স্ত্রী সেই ফটো থেকে বেরিয়ে আসে। আর সেটা দেখে পুরো গ্রামবাসীরা চমকে ওঠে। গিন্নি, তুমি? এটা কি করে হতে পারে? ঈশ্বর আমার কথা শুনেছেন। আমি এখানে গ্রামবাসীদেরকে ন্যায় আর তোমাকে শান্তি দেওয়ার জন্যই এসেছি। শেষমেশ তুমি তাহলে ওই ঠাকুরের কুকর্মের কথা জানতে পেরেই গেছো? কিভাবে জানতে পারতাম না? আমাকে তুমি সব কথা বলতে না। তোমাদের আর গ্রামবাসীদের সমস্ত জমিন ওই ঠাকুর আর তার বউয়ের থেকে ফেরত নিয়ে নেব। গিন্নি এই কথা বলা শেষ করাতেই সবাই মিলে ঠাকুরের বাড়ির সামনে যায়। ঠাকুর, তোমাকে আর তোমার ওই ডাইনি স্ত্রীটাকে আমরা ছাড়বো না, বাইরে বেরিয়ে এসো। গ্রামবাসীদের এরকম রাগ করতে দেখে মুন্সি ঠাকুরকে বলে বসে, মানে সারা গ্রামের লোকেরা একসাথে হয়ে আমাদেরকে আবার মারতে আসেনি তো বাবা গো? এইসব তুমি কি আজে বাজে কথা বলছো? চলো গিয়ে দেখি তো ব্যাপারটা কি। ওরা বাইরে এসে দেখে নবীন তার স্ত্রী, যেটা ছবি থেকে বাইরে বেরিয়ে এসে ওর সাথে লোকেদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আগে তুমি যাও, রূপমতিকে নিয়ে আসছি। আজকে এই গ্রামে শুধু আমরাই বেঁচে থাকবো। হ্যাঁ, আমি জানতাম যে ঠাকুর সাহেব খুবই অন্যায় করছেন। উনি যা করেছেন এর শাস্তি ওনার পাওয়াই উচিত। মুন্সি গ্রামের লোকেদের সাথে কথা বলছিলেন, তখনই ঠাকুরের ওই পেতনি স্ত্রীটা রূপমতি বাইরে বেরিয়ে চলে আসে। গ্রামবাসী আর গিন্নির ওপরে আগুনের বৃষ্টি শুরু করে দেয়। আগুনের তাপ এত বেশি ছিল যে গ্রামের লোকেরা এদিক ওদিক পালাতে শুরু করে দেয়। দাঁড়াও, সবাই এক জায়গায় দাঁড়াও। কাউকে কোথাও পালানোর কোনো দরকার নেই। আমার যে ছোট্ট একটা ফটো আছে তার কাছে চলে আসো সবাই। গিন্নি এমন জাদু করে যে ওর একটা ছোট্ট ফটো অনেক বড় হয়ে যায়, আর যার নিচে গ্রামবাসীরা এসে লুকিয়ে পড়ে। আর ওই বড় ছবিটা আকাশ থেকে ঝরা আগুনের বৃষ্টিটাকে থামিয়ে দেয়। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তুই এখন কি করতে চলেছিস। গিন্নি নিজের জাদুর সাহায্যে পায়েসের বৃষ্টি শুরু করিয়ে দেয়, যেটা দেখার পরে রূপমতির মনটা নরম হয়ে যায়, আর ও নিচে এসে পায়েস খেতে শুরু করে দেয়। আর এটারই সুযোগ নিয়ে গিন্নি রূপমতির চুলটা কেটে দেয়। না না, এটা কি করলে তুমি? আমার বছরের পরিশ্রম আর তপস্যা ভেঙে দিলে যে তুমি। এখন আমি কি করব? এই কথা বলে কাঁদতে কাঁদতে রূপমতি গ্রাম থেকে পালিয়ে যায়, ঠাকুরকে একা ছেড়ে দিয়ে। এবার তুমি কি করবে ঠাকুর? আমাদের জমি তুমি কবজা করেছিলে। তোমার ওই ডাইনি স্ত্রী তো এখন পালিয়ে গেছে, তাই না? আমাকে ক্ষমা করে দাও। পুরো গ্রামবাসীদের আমি অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করে দাও আমাকে। ঠাকুর আর মুন্সিকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। রূপমতি আর দ্বিতীয়বার এই গ্রামে কখনো আসেনি, আর গিন্নি গ্রামের মানুষকে সুবিচার দিয়ে আবার ওই ছবিতে ঢুকে যায়।